আজকে হাসিনা ভারতের বিজেপি সরকারের মদদে সে তিনটা বার বিনা ভোটে নির্বাচিত হয়ে সে সরকার প্রধান হয়েছে। সেই সরকার প্রধানকে আপনারা যারা প্রাইম মিনিস্টার বলেন হাসিনাকে, আমি এখন আর প্রাইম মিনিস্টার বলবো না। হাসিনা প্রাইম মিনিস্টার ছিল 1996 সালে জনগণের ভোটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে, আরেকবার সে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে। এরপর থেকে সে যেই পদটা ধরে রেখেছে আমি সেটাকে বলবো ক্রাইম মিনিস্টার, CRIME, ক্রাইম মিনিস্টার। আমি বাংলাদেশি ভাই বোনদেরকে আমি বলবো আজ থেকে যেন তাকে ক্রাইম মিনিস্টার হিসাবে তাকে উপাধিত ভূষিত করা হয়, নট প্রাইম মিনিস্টার। হাসিনা ইজ ক্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তার অধীনে যত দুর্নীতি অপকর্ম ক্রাইম হচ্ছে এটা লিডার হলো সে। সুতরাং হাসিনা হলো বাংলাদেশের ক্রাইম মিনিস্টার। সে হয়তো পার পেয়ে গেছে, তার আরো 5 বছর টিকে থাকতে হলে তার দুইটা দেশের নির্বাচনের উপর নির্ভর করতে হবে। একটা হয়তো সে কোন রকমে পার পেয়ে গেছে, ভারতের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, তার একটু আশা ভরসা হয়েছে। তার সামনে কিন্তু আরেকটা বড় নির্বাচন রয়ে গেছে, সেটা হলো আমেরিকান নির্বাচন। সেই নির্বাচনে যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসে তাহলে আমি বিরোধী দলগুলির প্রতি আমি অনুরোধ রাখবো বাংলাদেশে যেন সারা দেশব্যাপী একটা বিজয় মিছিল হয় এবং সেই মিছিলে হাসিনাকে যেন ধরিয়ে দেওয়া হয়, আগামী 7 দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করা হয়। তা না হইলে তার পরবর্তী সপ্তাহে সারা দেশব্যাপী জনগণ যেন তার সরকারি বাসভবন ঘেরাও করা হয়, সেখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী কারো পরোয়া দেশের জনগণ করবে না, এটা যেন বিরোধী দলগুলি প্রস্তুত থাকে। ধন্যবাদ। মহিউদ্দিন আহমেদ সাহেব, একটা আশাবাদ ইসলাম সাহেবের কাছে, ইসলাম সাহেব আশাবাদ ব্যক্ত করেছে যে ডেমোক্রেটরা যদি আমেরিকান নির্বাচনে জয়লাভ করে, বাইডেন যদি আবার হোয়াইট হাউসে ব্যাক করে দেন, বাংলাদেশের হয়তো একটা পরিবর্তন আসবে। এটা একটা অন্য একটা সাবজেক্ট, কিন্তু তার আগে আমি সাবজেক্টটাকে এইভাবে নিতে চাই যে ভারতের এই বিষয়টা কি আপনারা দুইজন আমার সাথে একমত? আমি আপনাদের কথাবার্তা মনে হয়েছে ইতিমধ্যে আপনারা দুইজনই আমার সাথে একমত। ভারতীয় জাতীয়তাবাদ কখনো বাংলাদেশকে একটা সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসাবে তারা দেখতে চায় না, কিন্তু তারা দেখতে চাইতেছে বাংলাদেশ জন্য তাদের গৃহপালিত অথবা তাদের পেটের ভিতরে থাকে একটা প্রদেশ। তারা এভাবেই বাংলাদেশকে দেখতে চাচ্ছে। এ ব্যাপারে আপনারা দুইজনই একমত। এখন তারপরেও ইসলাম সাহেব একটা কথা বলছে, শেখ ফ্যামিলি উপকৃত হচ্ছে, আওয়ামী লীগ না। বিষয়টা কি আপনি এভাবে দেখেন, নাকি আপনি মনে করেন শেখ পরিবার তথা আওয়ামী লীগ এরা দুইজনই উপকৃত, দুইটাই উপকৃত হচ্ছে, পরিবার একটু বেশি হচ্ছে? আর আপনি কি মনে করেন না যে বিএনপিও সামহোয়াট ওই পজিশনটা চাচ্ছে হাসিনা না থাকলে তারা জন্য থাকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা বিষয়টা হলো পুরা আওয়ামী লীগই লাভবান হচ্ছে। এটা যদি আমরা শুধু শেখ ফ্যামিলির দিকে দেই আর আওয়ামী লীগের কেউ লাভবান হচ্ছে না, এটা অপ্রতুল বাতুলতা হবে। কারণ মূলত এখানে যেভাবে যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, আজকে দেখেন পুরো আওয়ামী লীগের মধ্যে যে ভারত প্রীতি, এটা কি লাভবান ছাড়াই কি প্রীতিটা গড়ে উঠেছে? না, এটা লাভ ছাড়া গড়ে ওঠে নাই। প্রতিটা ক্ষেত্রেই তারা দেখেন যত চোরাকারবারি হচ্ছে, যত চোরাচালান হচ্ছে, এটা ভারতের সাথে হচ্ছে। ভারতের পতাকা গলায় লাগিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা কি প্রমাণ করার চেষ্টা করছে না যে তারা ভারতের অনুগত? এই আমি এই ছবির সত্যতা সম্পর্কে আমি জানি না, যদি সত্য হয় তাহলে অবশ্যই এটা তাদের জন্য গঠিত কাজ নয়, কারণ তারা তো মনে প্রাণেই ভারতের অধীন। তাহলে তারা এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, লজ্জিত হওয়ার তাদের জন্য কিছু নাই। লজ্জিত হই আমরা, কিন্তু আমাদের লজ্জার কাণ্ড কারখানাই কোথায়? এখন পর্যন্ত আমরা এই যে যারা লড়াই করতেছি ভারতীয় পণ্য বিসর্জন করো, এইটার বিরুদ্ধেও বিশাল সংগঠন দাঁড়িয়ে গেছে যে কেন ভারতের পণ্য বিসর্জন দেওয়া যাবে। যারা ভারতের ড্রাগ হইতে শুরু করে সবকিছু খাওয়ার জন্য প্রস্তুত, বিষ খাওয়ার জন্য প্রস্তুত। আজকে ইউরোপে 570টার উপরে খাদ্যদ্রব্য ইউরোপ বন্ধ করে দিচ্ছে ভারত থেকে আনা,
যেখানে ক্যান্সারের বিষ পাওয়া গেছে, তো জান পাওয়া গেছে। তো আপনি এই যে এর মধ্যেও কিন্তু আমরা কিন্তু এখনো মার্কেটে, আমি ইউরোপিয়ান মার্কেটে আমি দেখি যে ভারতের পণ্য কিন্তু এইগুলো বিক্রি হচ্ছে চোরাই ভাবে। এখন সরকার তো সবসময় তো দৌড়াদৌড়ি করতে পারে না, কিন্তু এই যে লাভ, হ্যাঁ বিএনপির মধ্যেও অনেকে ভারতের দাবিদারি করার জন্য খুশি থাকে। এই চরিত্রগুলো নিয়ে আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কারণ তাদের চরিত্র জনগণের সামনে এখন পরিষ্কার। আমি মনে করি যে যে দলেরই হোক, ভারত প্রীতি আমাদের দেশের জন্য এবং জাতির জন্য একটি ক্ষতিকর বিষয়, এবং এই ভারত প্রেম যাদের মধ্যে আছে এরা পরিত্যাজ্য এবং এরা রাজনীতিতে নষ্ট চরিত্র। তো আপনি একটা কথা বলেছেন যে এটা আসলে হাসিনার অরিজিনাল, এটা অরিজিনাল পিকচার কিনা। আপনি কথাটা বলেছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে পিকচারটা নকল হতে পারে? এইটা নিয়ে আরো কয়েক বছর আগে হাসিনার যে ইয়েটা, এটা নিয়ে আমি একবার লিখেছিলাম, পরবর্তীতে দেখা গেছে এটা সুপার ইম্পোজ করা। তো তারপর এই বিষয়টা নিয়ে আমি আর ই করি না, তবে এটা আমরা ধরে নিতে পারি এটা একটা প্রতীক, যে সে এরকম প্রতীক হিসেবে আমরা ধরে নিতে পারি। আপনি বলেছেন আপনার সন্দেহ পোষণ করেন এই ছবিগুলো আমি সরাসরি আমার কোনো একটা সোর্স থেকে নিজে কালেক্ট করেছি। এই আমার জানা নাই। আমার জানা আছে, এবং আমার জানা আছে ওপেনলি। এই যে ছবিটা দেখছেন, এই ছবিগুলো পড়তে ভারতের জাতীয় দিবসে বিভিন্ন জায়গায় তারা ভারতীয় এম্বাসিতে গেছে, তারা এইভাবে গেছে, এবং এভাবে তারা গণভবনেও লোকজনের সাথে তারা বহুবার কথাবার্তা বলেছে এই ড্রেসে। এবং এই ছবিটা জাতীয় চলচ্চিত্র যে পুরস্কার দিছে, ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ওইখানে এই লোকগুলা এই ভারতীয় পতাকা কাঁধে নিয়ে দাঁড়ায় ছিল। সন্দেহ পোষণ করার আর কোনো কারণ নেই। বিষয়টাকে যদি এইভাবেই হয়, বাংলাদেশের জাতীয় পুরস্কার পড়লে কাঁধে ভারতীয় পতাকা দিতে হবে, বাংলাদেশের আইনমন্ত্রীর ভারতীয় কাঁধে পতাকা দিতে হবে, ভারতীয় পতাকা দিতে হবে, হাসিনার এটা দিতে হবে, তাইলে আসলে আমরা বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দল যারা এখন তথাকথিত সরকার পরিচালনা করে, একে ইসলাম সাহেব যদি ক্রাইম মিনিস্টার বলে, আপনি কি মনে করেন যথোপযুক্ত, নাকি আপনি মনে করেন ইসলাম সাহেব ভুল বলেছে? না, আমি তো তাকে তো ভুল বলছি না। বাংলাদেশে যত অপরাধ হচ্ছে তার নেতৃত্ব তো বর্তমান সরকারের নেতৃত্ব যেহেতু এই শেখ হাসিনা দিচ্ছেন এবং গণতন্ত্রকে গলা টিপে মেরেছেন, বাংলাদেশে কোনো ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, এবং যারা অসহায় নিরস্ত্র মানুষের উপরে অস্ত্রধারীদের দাপট চলছে, এবং সবচেয়ে ক্রিম এবং সবচেয়ে সৎ মানুষটির কাছেও যখন হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, তখন সেখানে তাকে ক্রাইম মিনিস্টার বলতেই পারেন আজি সাহেব। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আর হলো এরকম গলায় গামছা যদি ভারতের গলায় গামছাও যদি দিয়ে কেউ হাঁটে, আমি তো আশ্চর্য হব না। এগুলো নিয়ে আর আশ্চর্য হওয়ার মতো অবস্থানে বাংলাদেশ নাই এখন আর। এগুলো নিয়ে বাংলাদেশ পুরোটাই এখন ভারতের একটা কলোনি। তো এইখানে আমরা বিশ্লেষণ করারও তো কোনো দরকার নাই, এই একটি শব্দই যথেষ্ট। ভারতের একটি কলোনি হচ্ছে বাংলাদেশ, এবং যে কলোনিটি আমাদের রাজনৈতিক দলগুলোর নতজানু চরিত্রের কারণে সম্ভব হয়েছে, এবং আমরা আমাদের জাতিগত ইজ্জত সম্মান সবকিছু দিয়ে দিছি। এবং আজকে ভারতীয় নাগরিকরা আমাদের প্রশাসনে বিভিন্ন স্তরে বসে আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকে বসে আছে, সরকারে বসে আছে, পুলিশে আছে, জানি না মিলিটারি তো থাকতে পারে। তো এখন তো সেক্ষেত্রে এখানে এখন আর আমরা লজ্জিত হওয়ার অবস্থান থেকে অনেক আগেই চলে গেছি আমরা। এখন আমাদের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, নাকি আমরা সেই উনি প্রাইম মিনিস্টার বলেছেন সংক্ষেপে সিএম, যে সেই সিএম কেই আমরা পাবো কিনা সেইটা দেখার অপেক্ষায় আমরা থাকি। তো সেক্ষেত্রে এখন আর এই বিশ্লেষণের পর্যায়ে কিন্তু আমরা নাই। আমরা প্রতি সপ্তাহে যে বিশ্লেষণটা করতেছি, আসলে কেন করতেছি? পুরোপুরি আমরা একটি অঙ্গরাজ্য, এটা অলিখিত কলোনি, অঙ্গরাজ্য না বলি কলোনি। যেখানে বাংলাদেশ একটি কলোনি, সেখানে কলোনিয়াল এই শাসন থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে মুক্তিযুদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্তরে যেতে হবে।
এবং যে স্তরে আপনি একটি রাষ্ট্র পেয়েছেন, পতাকা পেয়েছেন, এখন সেইটাকে রক্ষা করার জন্য আপনাকে দ্বিতীয় স্তরের মুক্তিযুদ্ধে যেতে হবে। এবং আপনি দেখবেন দ্বিতীয় স্তরের মুক্তিযুদ্ধে যাতে কোনো প্রজন্ম না যেতে পারে, এজন্য ধীরে ধীরে আপনাদেরকে ভোগবাদী চরিত্র দেওয়া হয়েছে, আপনাদেরকে বিভিন্ন আধ্যাত্মিক লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি রাষ্ট্রকে রক্ষার জন্য, জনগণকে রক্ষার জন্য, আগামী প্রজন্মের জন্য একটি রাষ্ট্র মানে সুগঠিত, সংগঠিত এবং উন্নত রাষ্ট্র ব্যবস্থা যাতে আপনি রেখে না যেতে পারেন, সেই জন্য আপনাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি কোথাও ত্যাগ করার মতো কোনো প্রজন্মকে পাবেন না, কেউ ত্যাগ করার জন্য আসতেছে না। একমাত্র ত্যাগের জায়গাটা এখন হয়েছে ধর্মীয় লেভেলে, যে জেহাদ করব, আমি বেহেশতে যাব। তাও আমরা রাষ্ট্রের মুক্তির জন্য কেউ জেহাদ করতে চায় না, জনগণের মুক্তির জন্য কেউ জেহাদ করতে চায় না। ও বেহেশতে যাবে কিভাবে, সেই জন্য জেহাদ করে। তো সেক্ষেত্রে আপনি পুরোটাই এখন, পুরো রাজনীতির নামে যা কিছু আছে সবকিছু এখন আমাদের ধ্বংস হয়ে গেছে। এখানেই এখন কঠিন অবস্থার মধ্যে আছি। আর তারপরেও আমি আশাবাদী মানুষ যে হয়তো নতুন প্রজন্মের ভিতর থেকে আবার ত্যাগ করার মানসিকতার প্রজন্ম চলে আসবে, যারা লড়াই করবে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করবে। ধন্যবাদ। আমি ইসলাম সাহেব একটা ছবি খুঁজছিলাম কয়েকদিন আগে, বাংলাদেশে এক বটতলার উকিল আছে, নাম সুমন। ভোটারবিহীন নির্বাচনে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরেই দেখা গেছে ভারতীয় একটা পতাকা কাঁধে তুলে ভারতীয় লোকজনদেরকে পাশে দাঁড় করিয়ে উনি বিশাল একটা ছবি তুলেছেন এবং এটা বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। তো এখন ভারতীয় পতাকাটা কাঁধে নেওয়াটাকে মহিউদ্দিন আহমেদ সাহেব যেভাবে ব্যাখ্যা করেছে, আমি ওনার সাথে দ্বিমত পোষণ করি না। মহিউদ্দিন আহমেদ সাহেব বলতে চাচ্ছে যে হাসিনা শেখ এখন সরাসরি লোকজনদেরকে বলছে আমার ইন্ডিয়ান দালাল আর তাবেদার বললে তো কোনো লাভ নাই, আমার নিজের পরিচয় ইন্ডিয়ান দালাল। বিষয়টাকে কি আপনি এভাবেই দেখেন যে উনি ওনার ভারতীয় দালাল এই কথা উনি আর লুকাতে চাচ্ছে না? উনি লোকজনদেরকে বলছেন যে তোমরা বলদ নাকি, আমি যে ভারতীয় দালাল এটা তো আমার কাঁধের উপরে ভারতের পতাকা দিয়েই দেখাই দিতেছি, তো তোমরা আমার সমালোচনা করতেছো কেন? বিষয়টা কি এইরকম যে সুমনের মতো বটতলার উকিল এই হারামজাদা ঠিক মতো কাঁধের উপরে ভারতীয় পতাকা নিয়ে দাঁড়াইয়া লোকজনদের বলতেছে আমি ভারতীয় দালাল? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ভারতকে নিয়ে আমি কয়েকটা বিষয়ের উপরে আলোকপাত করব। আপনারা ভারতকে যেভাবে উপস্থান করতে চাচ্ছেন, এটা আমাদের এইভাবে উপস্থান করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতা প্রাপ্ত আছে, তারা ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা খুশি তাই দিয়ে হলো তারা ক্ষমতায় থাকতে হবে। এটা তো ভারতের দোষ নয়, এটা দোষ আমাদের যারা সরকারে থাকতে চাচ্ছে তাদের। আজকে ভারতের পণ্য নিয়ে যে কথাবার্তা হচ্ছে, শেখ মহিউদ্দিন বলছেন ইউরোপে বেশ কিছু পণ্য বর্জন করেছে, তার মধ্যে নাকি অনেক কিছু মানে বিষাক্ত এমন কিছু পেয়েছে। তো এমন কিছু বিভিন্ন সরকার এগুলো অলরেডি ব্যান করে দিয়েছে। আচ্ছা, তো ওরকম কিছু যদি থেকে থাকে তাহলে সেটা আমাদেরও বর্জন করা উচিত। কিন্তু আমরা বাংলাদেশ কোন শিল্পে এবং কি বলে কৃষিতে আমরা এমন কোন সমৃদ্ধ নই যে আমরা ভারতের পণ্য বয়কট করে দিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো। কিন্তু আমরা যেদিন সমৃদ্ধ হব সেদিন অটোমেটিক্যালি আমাদের এগুলি বর্জিত হয়ে যাবে। আজকে হাসিনাকে নিয়ে যে কথাটা উঠছে, হাসিনা যদি পুরা দেশটাকে ভারতকে দিয়া সে যদি চিফ মিনিস্টার হিসেবেও থাকতে চায়, এটাই সে থাকবে, এটা হলো হাসিনা। কিন্তু আমাদের যুদ্ধ হবে আওয়ামী লীগ তথা হাসিনার বিরুদ্ধে। এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা, এই কথাটা বলাটা এটা অযৌক্তিক কথা হবে। আর ভারত চাইলেই বাংলাদেশটাকে তার দেশের সাথে নিয়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব নয়। এটা এই বিশ্বে এই দুনিয়াতে আর এখন এটা এমন হবে না। হ্যাঁ, আপনার বাড়ির পাশে একটা গরিব লোক থাকলে তার বড় জমিটা চাইবেন আপনি তার কাছ থেকে কিনে নেওয়ার জন্য। তো ভারতও ঠিক এমনই চাইবে। এটা শুধু ভারত নয়, প্রতিবেশী যে কোনো একটা শক্তিশালী রাষ্ট্র থাকে, এটা সে সবসময় চায় তার পার্শ্ববর্তী রাষ্ট্রটা যেন শক্তিশালী না হয়ে ওঠে, যেন মাথাচাড়া দিতে না পারে। এটা শুধু ভারতের দোষ নয়, এটা বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলির একই স্বভাব। ভারত চাইলেই আমাদের নিয়ে যেতে পারবে না। আমাদের সরকারের উচিত হবে আমরা যা দেব সেই পরিমাণে আমরাও তার কাছ থেকে ফেরত চাইতে হবে, এটাই আমাদের থাকতে হবে। ওকে, ইসলাম সাহেব, আপনার কথার জবাবে আমি অন্য একটা কথা বলি। আপনি বলছেন যে ইউরোপিয়ান বিভিন্ন দেশে যদি ভারতীয় কোনো পণ্য
যদি নন অর্গানিক অথবা পয়জনাস হয়, তারা যেভাবে বয়কট করেছে বাংলাদেশও করতে পারে। কিন্তু আন্দোলনের পার্ট হিসাবে ইন্ডিয়ান পণ্য বয়কট নিয়ে আপনি যেটা বলেছেন, আমি আপনাকে এই কথাটাকে এভাবে বলি, আপনি যেটা বললেন লজিক্যালি আমি কথাটা বলি, মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া আমাদের কমার্স ডেফিসিট হলো $19 বিলিয়ন। কমার্স ডেফিসিট $19 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশে ভারত এক্সপোর্ট করে যে পণ্য, এই পণ্যের পরিমাণ, বাণিজ্য যেটা করে তার পরিমাণ হইছে $23.9 বিলিয়ন। $23.9 বিলিয়ন। আর বাংলাদেশ ভারতে যে পণ্য পাঠায় তার পরিমাণ হয়েছে $231 মিলিয়ন, বিলিয়ন না। এখন আপনি বলবেন যে এই কমার্সের আমাদের যে ডেফিসিট ভারতের সাথে, এটা আলাপ আলোচনা করে আপনি সমতা আনতে পারবেন বা আনবেন, এবং ভারত আপনাকে সমতা আনতে দিবে ভারতীয় পণ্য বয়কট ছাড়া, ভারতীয় পণ্য বাদ দেয়া ছাড়া? এক। দুই, প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে $39.7 বিলিয়ন কমোডিটি ইম্পোর্ট করে। ভারত বাংলাদেশ থেকে কত টাকার কমোডিটি নেয় আপনার ধারণা আছে? $1.1 মিলিয়ন। সমস্যা একটা জায়গায়, 39 প্লাস 40, অ্যাপ্রক্সিমেটলি $40 বিলিয়ন যে কমোডিটি বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশে এক্সপোর্ট করে, বাংলাদেশ যদি ওই কমোডিটির একটা লিস্ট নিয়ে ভিয়েতনাম, চায়না, আমেরিকা বা রাশিয়া অথবা টার্কিতে যায়, বাংলাদেশের খরচ হবে লেস দেন 30 বিলিয়ন। এখন বাংলাদেশের জনগণ যদি বলে আমরা ভারতীয় পণ্য কিনবো না, কি জন্য কিনবো না? ভারত বাংলাদেশ থেকে $300 থেকে $400 মিলিয়ন নিয়ে কোভিড ভ্যাকসিন দেয় নাই। ভারত বাংলাদেশ থেকে $111 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিছে ইলেকট্রিসিটি ডেলিভারির জন্য। আজ অবধি বাংলাদেশ 1 কিলোওয়াট ইলেকট্রিসিটি পায় নাই। সেখানে আপনার মতো লোক যদি বলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয় না, আলোচনা বা বন্ধুত্বপূর্ণ কথা দিয়া কমার্স ডেফিসিট কভার করবে এবং ভারতীয় পণ্য আমরা এভাবেই আনতে থাকবো, আপনি কি প্র্যাকটিক্যাল? আমি তো দেখি আপনি কমপ্লিটলি ইমপ্র্যাকটিক্যাল, আনএডুকেটেড, আনইনফর্মড। আপনি যদি আমার কথাগুলোকে রিবাট করতে চান, আমি আপনার কাছে যাচ্ছি, আপনি বলেন আমাকে। জ্যাকব সাহেব, আপনি যে বৈষম্যটা দেখালেন ইম্পোর্ট এক্সপোর্টের, 2007 সালে যখন জেনারেল মঈনরা বাংলাদেশের ক্ষমতায় ছিল, কোনো না কোনো কারণে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল। তার সাথে আমার টেলিফোনে কথা হতো। আমি যখন তাকে প্রশ্ন করছিলাম, যদি বাংলাদেশ থেকে দুর্নীতি এবং এই সন্ত্রাস দূর করতে হয় তাহলে আপনাকে আরো কিছুদিন ক্ষমতা ধরে রাখতে হবে, তার জন্য আপনি আমেরিকা এবং ভারতের দূতাবাসগুলির সাথে আপনাকে যোগসাজশ রক্ষা করতে হবে। তখন সে ভারতের দূতাবাসের কথা শুনে সে চমকিয়ে উঠল এবং বলল, আপনি ভারতের দূতাবাসের কথা বলছেন? তারা আমাদেরকে কি দিচ্ছে? আমরা তাদের কাছ থেকে এত কোটি টাকার পণ্য আনি, তারা আমাদের কাছ থেকে মাত্র এই পরিমাণ পণ্য নেয়। এই কথাটা তার কাছ থেকে শোনার পরে আমি দেখলাম যে আমি বোধহয় একটা রং জায়গায় আমি ঢিলটা মেরেছি। এ বোধহয় একটু জামাত লাইনের, এই জন্য বোধহয় ভারত নিয়ে তার একটু অ্যালার্জি দেখা দিয়েছে। আমি তখন ওইখানে একটু চুপসে গেছি। তো বৈষম্যটা আমি ওই সময় থেকেই আমি শুনেছি। এখন আপনার কাছ থেকে আমি 50 টাকার কিনবো, আপনি যে আমার কাছ থেকে 50 টাকার কিনবেন এমন তো নয়। এটা 40-60 হতে পারে, 30-70 হতে পারে, 50-50 হবে না। এটা প্রয়োজনের উপর নির্ভর করবে। কিন্তু আপনি টোটালি অফ করে দেবেন, কিন্তু আপনি চলবেন কি করে? হ্যাঁ, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, এটা তাদের দেখার বিষয়। আমরা কোত্থেকে পণ্য কিনলে আমরা কম পয়সায় কিনতে পারবো। আপনাকে একটু টাইম আউট করি। আপনি কি বুঝেন
40 বিলিয়ন আর 113 মিলিয়ন। আপনি কি মনে করছেন এই কমার্স ডেফিসিটটায় 40 বিলিয়ন ভার্সেস 113 মিলিয়ন, আপনি কি ওই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হবে আর হাসিনার সিদ্ধান্তে হবে? আপনি কি কমার্স পলিসি নিয়ে কখনো লেখাপড়া করেছেন? করেন নাই। বাংলাদেশের কমার্স পলিসির উপরে ভারতে যে আলাপ আলোচনা হয়েছে আন্তঃমহাদেশীয়, ওইটার সেমিনার শুনেছেন? আপনি শুনেন নাই। এখানে কোনো আলাপ আলোচনা বা অফিসিয়ালদের কথাবার্তায় কোনো কিছু হবে না। এখানে একটা মাত্র রাস্তা, আমি বলি আপনাকে, একটা মাত্র রাস্তা। বাংলাদেশের আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক, পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলের নপুংস রাজনীতিবিদরা এর কোনো বিরোধিতা করবে না। তাহলে করার একটা মাত্র অপশন, সেটা কি জানেন? জনগণ ভারতীয় পণ্য ব্যবহার করবে না। যারা ভারতীয় পণ্য বন্ধের, ভারতীয় পণ্য বয়কটের বিরোধিতা করে, তারা মূলত আওয়ামী লীগের সাপোর্টার।